9 বছর পর চীনের মাটিতে পা রেখেছেন ডোনাল্ড ট্রাম্প। উদ্দেশ্য ইরানের উপর চাপ বৃদ্ধির জন্য চীনের সহায়তা কামনা করা। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, চীনে যাওয়ার আগে ট্রাম্প তার এক বক্তব্যে বলেছেন যে ইরান যুদ্ধ শেষ করতে আমাদের চীনের সহায়তার দরকার নাই। মানে একদিকে সবাই জানে যে ট্রাম্প চীনে যাচ্ছেন মূলত ইরান ইস্যুতে কথাবার্তা বলতে, আর অন্যদিকে ট্রাম্প তার স্বভাবসুলভ ভঙ্গিতে নিজের ইগোকে সাথে নিয়ে বলে ফেললেন যে চীনের সহায়তা আমাদের দরকার নাই। মানে ইরান সংকটে আমেরিকা যা যা করতে চেয়েছে তা যে ঠিকঠাক করতে পারে নাই, সেইটা ট্রাম্প আবারও প্রমাণ করলেন। তো যাই হোক, ইরান সংকটের এত ক্ষয়ক্ষতির পর এখন এই সংকটটা খুব ক্লোজ একটা জায়গায় এসে দাঁড়াইছে। চলমান সংঘাত বন্ধের জন্য 3 দিক থেকে 3 রকম প্রস্তাব এসেছে। যেমন আমেরিকার দাবি ইরান তার পরমাণু কার্যক্রম আজীবনের জন্য বন্ধ করবে এবং ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামগুলো আমেরিকাকে দিয়ে দেবে, সেই সাথে হরমুজ প্রণালী খুলে দেবে। আর ইরানের দাবি তারা পরমাণু কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখতে রাজি, কিন্তু ইউরেনিয়াম আমেরিকার কাছে দেবে না। তাদের উপরে থাকা সকল নিষেধাজ্ঞা আমেরিকাকে তুলে নিতে হবে এবং তাদের ফ্রিজ হয়ে থাকা সম্পদগুলোকেও ছেড়ে দিতে হবে। সেই সাথে হরমুজ প্রণালীর উপর নিয়ন্ত্রণ থাকবে ইরানের। আর এই আলোচনার মধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করছেন যে যেহেতু ইরানের কাছে সমৃদ্ধ ইউরেনিয়াম থাকাটা আমেরিকা মেনে নিচ্ছে না, আর এই জন্য আসলে যুদ্ধ প্রলম্বিত হচ্ছে, তাই সেই ইউরেনিয়াম রাশিয়া গ্রহণ করতে চায়, যেটা তারা 2015 সালেও করেছিল। আপনারা বুঝতে পারতেছেন যে 3 পক্ষ থেকে 3 রকম সমাধান আসছে। আর যখন এই ত্রিমুখী ঝামেলাটা চলতেছে, তখন ইরানের পক্ষ থেকে যাওয়া প্রস্তাবগুলো দেখে ট্রাম্প লিখেছেন টোটালি আনএক্সেপ্টেবল। তাহলে এই পরিস্থিতিতে আসলে কি মনে হয়, ইরান সংকট কি থামবে, চুক্তি কি হবে, বা ইরান কি তার পরমাণু কার্যক্রম পুরোপুরি ছেড়ে দিবে? এই প্রশ্নের উত্তর পেতে হলে প্রথমে বুঝতে হবে যে চলমান সংকট এই মুহূর্তে আসলে কোথায় দাঁড়িয়ে আছে এবং জানতে হবে 2 পক্ষের মূল দাবিগুলোর বিস্তারিত। আপনি যদি ইরান সংকট নিয়ে আগের থেকে আপডেটেড নাও থাকেন, তারপরেও এই একটা ভিডিও আপনাকে সবকিছু বুঝতে হেল্প করবে। চলেন শুরু করি। তার আগে একটু খেয়াল করে দেখেন যে আমার এই চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করা আছে কিনা, না থাকলে সাবস্ক্রাইব করে দিন। দেখেন, ইরানের সাথে যুক্তরাষ্ট্রের শত্রুতা বহু আগে থেকেই, এইটা ইতিমধ্যেই আগের অনেকগুলো ভিডিওতে কিন্তু আলোচনা করেছি। মূলত মধ্যপ্রাচ্য অঞ্চলে ইরানকে শক্তিশালী হয়ে উঠতে না দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র সারা বছর নানা রকম চেষ্টা করে। বিভিন্ন নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানের অর্থনীতিকে দুর্বল করে দিয়ে তারা এই চেষ্টায় বলা যায় সফল। এবং ইরানকে দমিয়ে রাখার এই চেষ্টার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র সাম্প্রতিক সময়ে যে বড় আঘাতটা হানে, তার নাম অপারেশন এপিক ফিউরি। মূলত গত 28 ফেব্রুয়ারি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে বিমান হামলা শুরু করে। মুহূর্তের মধ্যে ইরানের গুরুত্বপূর্ণ সব পারমাণবিক স্থাপনা, তেল শোধনাগার, পানি শোধনাগার, আবাসিক এলাকা, হাসপাতাল ইত্যাদি হামলার শিকার হয়। এই হামলায় ইরানের নেতৃত্বস্থানীয় বেশ কয়েকজন ব্যক্তির সহ দুনিয়া ছাড়া হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও। আমেরিকা ভেবেছিল যে এরকম বিশাল আঘাতের পর দ্রুত সময়ের মধ্যেই হয়তো ইরান আত্মসমর্পণ করবে, কিন্তু ইরান পাল্টা আঘাত শুরু করে। আক্রমণের সাথে সাথে ইরানের পাশে থাকা বিশ্ব তেলের বাণিজ্যের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ নৌরুট হরমুজ প্রণালীও তারা বন্ধ করে দেয়। মানে একদিকে মধ্যপ্রাচ্যে শুরু হয়ে যায় লড়াই, আর অন্যদিকে হরমুজ প্রণালী বন্ধের ফলে বিশ্ব তেলের বাজারে শুরু হয় বিশাল ক্রাইসিস। বিশ্ব অর্থনীতি ব্যাপকভাবে আঘাতপ্রাপ্ত হয়। ভাবা হচ্ছিল ইরান হয়তো বেশি দিন এই লড়াই করে টিকে থাকতে পারবে না, কারণ ইরানের একের পর এক স্থাপনা যেভাবে ধ্বংসযজ্ঞে পরিণত হচ্ছিল, তাতে আসলে বেশি দিন থাকার কথাও না। কিন্তু ইরানও সবাইকে অবাক করে দিয়ে ব্যাপকভাবে তার প্রতিরোধ অব্যাহত রেখেছিল। এক পর্যায়ে অর্থনৈতিক মন্দার কথা ভেবে বিশ্বের অনেক দেশই এই সংঘাতে অংশ নেওয়া আমেরিকার নিন্দা করতে শুরু করে এবং বিশ্বব্যাপী কূটনৈতিক কর্মযজ্ঞ শুরু হয়ে যায়। আর এইভাবে সংঘাত চলার প্রায় 1 মাসের মাথায় 25শে মার্চ যুক্তরাষ্ট্র নিজে থেকেই ইরানের কাছে 15 দফা প্রস্তাব পৌঁছে দেয়, যেখানে ছিল যুদ্ধ বন্ধের জন্য ইরানের পারমাণবিক কার্যক্রম বন্ধ করা, মিসাইল সীমিত করা, হরমুজ খুলে দেওয়া, প্রক্সি গ্রুপের সহায়তা বন্ধ করার শর্ত। আর এর বদলে ইরান পাবে নিষেধাজ্ঞা থেকে মুক্তি। ট্রাম্প ভেবেছিল যেহেতু ইরানের ব্যাপক পরিমাণে ক্ষতি তারা করে ফেলেছে, তাই হয়তো ইরান এইসব প্রস্তাব মেনে নিয়ে যুদ্ধ বন্ধের দিকে আসতে চাইবে, কিন্তু ইরান তা প্রত্যাখ্যান করে। তারা উল্টো 5 দফা প্রস্তাব পাঠায় যুক্তরাষ্ট্রের কাছে, যেখানে হামলা বন্ধ, নিরাপত্তার গ্যারান্টি, যুদ্ধের ক্ষতিপূরণ এবং হরমুজ প্রণালীতে ইরানের সার্বভৌমত্বের আন্তর্জাতিক স্বীকৃতির বিষয়গুলো যুক্ত করে তারা। মানে বুঝতেই পারতেছেন যে কোনো পক্ষই কারো প্রস্তাব আসলে মানে না, ফলে সংঘাত আরো চলতে থাকে এবং এক পর্যায়ে
ট্রাম্প বিরক্ত হয়ে বলে যে ইরানকে সে মাটির সাথে মিশিয়ে দেবে এইরকম অস্ত্র ব্যবহার করবে। আর সেই হুমকির পর মোটামুটি বিশ্বে একটা তোলপাড় শুরু হয়ে যায় এবং 8ই এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়। কিন্তু প্রকৃতপক্ষে সেই বিরতি আসলে টেকে না, কারণ বিরতি ভেঙেই লেবাননে হামলা চালায় ইসরায়েল। আর এরপর ইসলামাবাদে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে সেই ঐতিহাসিক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। কিন্তু সেখানেও চুক্তির ব্যাপারে একমত হতে পারে না দুই পক্ষ। ফলে ট্রাম্প হরমুজ প্রণালী কেন্দ্রিক ইরানের সকল নৌযান এবং বন্দরের উপর অবরোধ আরোপ করে এবং ইরানকে দুনিয়া থেকে আলাদা করে দেওয়ার কথা বলে। বিনিময়ে ইরানও কঠোরভাবে হরমুজ প্রণালী বন্ধ করে দেয় এবং তাদের অনুমতি ছাড়া কোনো জাহাজকে এই পথে চলতে দেয় না। আর এইরকম অবস্থা কিন্তু বেশ কিছুদিন যাবতই চলতেছে। ইসরায়েলের পক্ষ থেকে মাঝে মাঝে খন্ড খন্ড হামলাও হচ্ছে, ট্রাম্প বড় বড় হুঁশিয়ারিও দিচ্ছেন, কিন্তু হরমুজ প্রণালী খোলা হচ্ছে না। আর এমন অবস্থায় মে মাসের শুরুর দিকে আবারও ট্রাম্পের পক্ষ থেকে ইরানের কাছে 14 দফা প্রস্তাব পাঠানো হয়, যেখানে 12 বছরের জন্য ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করা, 440 কেজি ইউরেনিয়াম হস্তান্তর করা, হরমুজ প্রণালী 30 দিনের মধ্যে খুলে দেওয়ার ইস্যুগুলো ছিল। আর এর বদলে আমেরিকা বলে যে ইরানের উপরে থাকা তাদের নিষেধাজ্ঞাগুলো তারা শিথিল করবে, জমাট হয়ে থাকা সম্পদগুলো তারা ছেড়ে দেবে। অনেকে ভেবেছিল যে এই জায়গায় হয়তোবা কাজ হয়ে যাবে, কিন্তু এই প্রস্তাবের প্রতি উত্তরে 11 মে ইরান তার জবাব দেয় এবং সেখানে তারা বলে যে পারমাণবিক কার্যক্রম এই পর্যায়ে আলোচনার কোনো বিষয় না, আগে যুদ্ধ থামান। আর ট্রাম্প ইরানের এই প্রস্তাব পরে লিখলেন টোটালি আনএক্সেপ্টেবল। পরে আরো এক ধাপ এগিয়ে গিয়ে বললেন যে এইটা একটা আবর্জনার স্তূপ। মানে বুঝতেই পারতেছেন যে দুই পক্ষ আসলে কোনোভাবেই একমত হতে পারতেছে না। এবং সিএনএন সহ বেশ কিছু সূত্র বলতেছে যে ট্রাম্প হয়তো আবারও বড় কোনো আক্রমণের পথে হাঁটতে পারে। আর ওইদিকে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে তারা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। তো এই যখন অবস্থা, তখন যুক্তরাষ্ট্র এবং ইরান হরমুজ প্রণালীকে নিয়ে কিন্তু আলাদা আলাদা দুইটা গেম প্ল্যান হাতে নিয়েছে। যেমন ট্রাম্প চীন সফর করছেন এবং শি জিনপিং এর সাথে আলোচনা করে ইরানের উপর চাপ বৃদ্ধির চেষ্টা করছেন। যেহেতু ইরানের সবচেয়ে বড় তেলের ক্রেতা চীন, আবার হরমুজ প্রণালী উন্মুক্ত থাকলে এইটা চীনের জন্য লাভজনক, তাই চীনের মাধ্যমে হরমুজ ইস্যুতে চাপ প্রয়োগ করতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প। এবং হরমুজ উন্মুক্ত থাকার ব্যাপারে চীনও কিন্তু পজিটিভ, এমন তথ্য জানা গিয়েছে। আর অন্যদিকে ইরান এককভাবে বিভিন্ন দেশের সাথে হরমুজ ইস্যুতে চুক্তি করতে শুরু করেছে। ইতিমধ্যেই ইরাক এবং পাকিস্তান হরমুজ প্রণালী ব্যবহার নিয়ে ইরানের সাথে দ্বিপাক্ষিক চুক্তি করেছে। নিজেদের প্রয়োজনে যদি এরকম চুক্তি আরো অন্যান্য দেশ করে ফেলে, তবে কিন্তু হরমুজ প্রণালীর উপর ইরানের স্থায়ী নিয়ন্ত্রণের ব্যাপারটা বৈশ্বিকভাবে প্রতিষ্ঠিত হয়ে যাবে। তো এখন চলেন আরেকটু গভীরে যাই। এই যে মধ্যপ্রাচ্যব্যাপী দীর্ঘমেয়াদী সংকট, এই সংকটের কেন্দ্রে কিন্তু ওই একটাই প্রশ্ন, ইরানের পারমাণবিক কার্যক্রম। তো ট্রাম্প আসলে ঠিক কি চাইছেন, ইরান কেন তাতে রাজি হচ্ছে না, আর পুতিন কেন এর মাঝে একটা তৃতীয় প্রস্তাব নিয়ে এসেছেন, চলুন সেইটা বোঝার চেষ্টা করি। দেখেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ একটা ধাপে ধাপে এগোনো প্রক্রিয়া। বিদ্যুৎ কেন্দ্রের জন্য দরকার 3 থেকে 5% সমৃদ্ধ ইউরেনিয়াম, গবেষণার জন্য দরকার 20% পর্যন্ত ইউরেনিয়াম, এবং পারমাণবিক বোমা বানাতে দরকার 90% পর্যন্ত, যেটাকে বলে অস্ত্রমানের ইউরেনিয়াম। তো ইরান এখন কোথায় আছে? যুদ্ধ শুরুর আগে ইরানের কাছে ছিল 60% পর্যন্ত সমৃদ্ধ প্রায় 440 কেজি ইউরেনিয়াম। বিশেষজ্ঞরা বলতেছেন এইটুকু ইউরেনিয়াম আরেকটু সমৃদ্ধ করতে পারলেই 10 থেকে 11টি পারমাণবিক বোমা বানানো সম্ভব। তার মানে ইরান এখন পারমাণবিক অস্ত্রের একদম দরজায় দাঁড়িয়ে। কিন্তু এই অবস্থায় আসতে ইরানকে অনেক পথ কিন্তু পাড়ি দিতে হয়েছে। 2015 সালে যখন JCPOA চুক্তি হয়েছিল, মানে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন, যেটা মূলত 2015 সালে ইরান এবং বিশ্ব শক্তিগুলোর মধ্যে হওয়া একটা পারমাণবিক চুক্তি, এই চুক্তির অধীনে ইরান তার পারমাণবিক কার্যক্রম সীমিত করতে রাজি হয়, আর বিনিময়ে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলো ইরানের উপরে থাকা অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করে। তো এই চুক্তি যখন হয়, তখন ইরান মেনে নিয়েছিল যে তার 98% ইউরেনিয়াম সরিয়ে দিতে হবে, সমৃদ্ধকরণের মাত্রা রাখতে হবে মাত্র 3.67%। কিন্তু 2018 সালে ট্রাম্প তার প্রথম মেয়াদে সেই চুক্তি থেকে বেরিয়ে আসেন, আর সেই সুযোগে ইরানও পাল্টা ব্যবস্থা নিয়ে ধীরে ধীরে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা বাড়াতে থাকে, 5 থেকে 20 থেকে 60। আর 2026 সালের হামলায় নাতানজ, ইস্পাহান এবং ফর্ডুর মতো প্রধান পরমাণু সাইটগুলো ধ্বংস হলেও ইরানের হাতে এখনও সেই 440 কেজি ইউরেনিয়াম আছেই, আর সেটাই এখন পুরো কূটনৈতিক লড়াইয়ের কেন্দ্রে অবস্থান করছে। আর সহজ কথায় বলতে গেলে ট্রাম্প চান ইরানের পারমাণবিক কার্যক্রমের সম্পূর্ণ বিলুপ্তি। শুধু সীমিত করা নয়, শুধু পর্যবেক্ষণ নয়, বরং একদম শেষ করে দিতে চায় সে। আর এর মধ্যে সে 5টি মূল দাবি উঠিয়েছে। প্রথমত, জিরো এনরিচমেন্ট।
ট্রাম্পের কথা হচ্ছে ইরান আর একটি গ্রামও ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে না। দ্বিতীয়ত, যেই ইউরেনিয়ামটুকু আছে সেইটা সরিয়ে ফেলতে হবে। 440 কেজির বেশি ইউরেনিয়াম যেটা দিয়ে 11টি বোমা বানানো সম্ভব, সেইটা ধ্বংস করতে হবে, নয়তো যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করতে হবে। তৃতীয়ত, হামলায় ধ্বংস হওয়া সাইটগুলোর ধ্বংসাবশেষ থেকেও সকল পারমাণবিক উপকরণ বের করে নিতে হবে। ট্রাম্প বলছেন মাটির নিচে চাপা পড়া পারমাণবিক ধুলো পর্যন্ত আমরা তুলে নিতে চাই। চতুর্থত, IAEA কে যে কোনো সময় যে কোনো জায়গায় তদন্তের সুযোগ দিতে হবে। পঞ্চমত, মিসাইল কার্যক্রম সীমিত করতে হবে এবং হামাস, হেজবুল্লাহ সহ আঞ্চলিক প্রক্সি গ্রুপগুলোকে সহায়তা বন্ধ করতে হবে। এখন এই দাবিগুলো শুনে যে কেউ কিন্তু বুঝতে পারবে যে এইটা শুধু পারমাণবিক চুক্তির দাবি না, এইটা মূলত ইরানকে মধ্যপ্রাচ্যের একটি দুর্বল নিরস্ত্র রাষ্ট্রে পরিণত করার দাবি। আর ইরানের পক্ষে এইটা মেনে নেওয়া মানে নিজের সার্বভৌমত্ব বিসর্জন দেওয়া। আর এই জন্যই ইরান এইসব মানতে চাইছে না। তার মানে বুঝতে পারতেছেন যে কেন ইরান বলতেছে যে এইটা মানা সম্ভব না। আর যেহেতু পরমাণু ইস্যু নিয়ে ইরান যুক্তরাষ্ট্র দুই মেরুতে, তাই ভ্লাদিমির পুতিন এখানে নতুন প্রস্তাব নিয়ে হাজির হয়েছেন। তার বক্তব্য থেকেও বেশ কিছু ঘটনা কিন্তু ক্লিয়ার হয়। যেমন 9 মে মস্কোর বিজয় দিবসের পর ভ্লাদিমির পুতিন একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব দেন। তিনি বলেন রাশিয়া ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের কাছে সংরক্ষণ করতে প্রস্তুত। তার দাবি হচ্ছে শুরুতে ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তার এই প্রস্তাবে নীতিগতভাবে রাজি ছিল, কিন্তু পরে যখন যুক্তরাষ্ট্র চায় যে ইউরেনিয়াম রাশিয়ার পরিবর্তে আমেরিকার কাছে হস্তান্তর করা হোক, তখন ইরানও এই জায়গা থেকে পিছিয়ে যায় এবং আলোচনাটা ভেঙে পড়ে। তাই রাশিয়া এখন আবার বলতেছে যে ইউরেনিয়ামগুলো তাকে দিয়ে দেওয়া হোক। এখন রাশিয়ার এই প্রস্তাবের পেছনে বড় দুইটা কারণ আছে। প্রথমত, হরমুজ সংকটের কারণে বৈশ্বিক জ্বালানি বাজার অস্থিতিশীল হয়ে পড়েছে, যা রাশিয়ার জন্য ঝুঁকিপূর্ণ। দ্বিতীয়ত, ইরানের ইউরেনিয়াম যদি রাশিয়ার কাছে যায় তাহলে মধ্যপ্রাচ্যের সংকটে মস্কো সবচেয়ে গুরুত্বপূর্ণ কূটনৈতিক শক্তিতে পরিণত হবে। এবং সত্যি কথা বলতে রাশিয়ার এমন অভিজ্ঞতা আগেও আছে। JCPOA চুক্তির সময় 2015 সালে ইরানকে তাদের প্রায় 98% সমৃদ্ধ ইউরেনিয়াম বিদেশে সরিয়ে নিতে হয়েছিল। আর সেই সময় 11 টনের বেশি স্বল্প সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ায় পাঠানো হয়। ফোর্ডো প্ল্যান্টের প্রায় 300 কেজি উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামও রাশিয়ার নোভোরোসিস্ক কেন্দ্রে স্থানান্তর করা হয়েছিল। দেখেন, রাশিয়া কিন্তু দীর্ঘদিন ধরেই ইরানের পারমাণবিক খাতে জড়িত। 1995 সাল থেকে তারা বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ এবং জ্বালানি সরবরাহে সহায়তা করতেছে। ব্যবহৃত পারমাণবিক জ্বালানি আবার রাশিয়া কিন্তু ফেরতও নিয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে রাশিয়ার কাছে ইউরেনিয়াম যাওয়াটা ইরানের জন্য কিছুটা স্বস্তির। অ্যাটলিস্ট ইরানের বিদ্যুৎ উৎপাদনে সেগুলো পরবর্তীতে ব্যবহার করা যাবে এবং ইরানের জমানো শক্তি আমেরিকা বিরোধী একটা শক্তির হাতে জমা পড়বে, এইটাও একটা স্বস্তির খবর। আর এই মুহূর্তে পারমাণবিক শক্তির বিবেচনায় কিন্তু রাশিয়া বিশ্বের সবচেয়ে বড় শক্তি। আর সে যদি ইরানের এই সমৃদ্ধ ইউরেনিয়াম গ্রহণ করে তবে তার এই শক্তি আরো বাড়বে এবং যদি পরবর্তীতে রাশিয়া ইরানকে পারমাণবিক নিরাপত্তা দেওয়ার কোনো চুক্তিতে এসে যায় তবে সেটাও কিন্তু ইরানের জন্য একটা পজিটিভ সাইন। তার মানে পুরো অবস্থাটা আসলে 3টি লাইনে বলা যায়। আমেরিকা চায় যে ইউরেনিয়াম তার কাছে যাক এবং ইরান চিরস্থায়ীভাবে এই সংক্রান্ত কার্যক্রম বন্ধ করে দেখ। আর ইরান চায় আগে যুদ্ধ বন্ধ হোক, পারমাণবিক বিষয় আসলে পরের আলোচনা। আর ইউরেনিয়াম হস্তান্তর আসলে সরাসরি তারা নাকচ করেছে। আর রাশিয়া বলতেছে যে মাঝখানে আমি আছি, ইউরেনিয়াম আমার কাছে দাও। আবার আমেরিকা এইটাও মানতেছে না। ফলে তৈরি হয়েছে একটা ত্রিমুখী সংকট। আর এর মধ্যে একটাই সম্ভাব্য সমাধান, হয় ট্রাম্প নমনীয় হবেন, নয়তো ইরান ভেঙে পড়বে, নয়তো আবারও যুদ্ধ শুরু হবে।